আমার ব্যক্তিগত বিশ্বাস নিশ্চয়ই কোনো প্রমাণ পাওয়া যায়নি, কারণ কোনো প্রমাণ পাওয়া যাওয়ার কথা না। সুতরাং আমি কি করে সে কথা দাবি করব? সেটা কোর্ট বলবে। তো প্রথম থেকেই মনে করেছি যেটা একটা পরিকল্পিত কুৎসা, এবং পরিকল্পনাটা ওই ভদ্র মহিলা যিনি নিজেকে নির্যাতিতা বলে দাবি করেছেন তিনি করেননি, পরিকল্পনাটা অন্য কেউ করেছে। প্রকৃত অর্থে তার উপর আমার কোনো রাগ ক্ষোভও নেই। অত্যন্ত বাচ্চা মেয়ে। আমরা কমিউনিস্টরা অনেক বেশি উদার মনোভাব নিয়ে কাজ করি, অনেক বেশি উদার মনোভাব নিয়ে জন্মাই। আমাদের কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা থাকে না, আমাদের সব শত্রুতাই হয় নীতিগত শত্রুতা। তাই যে নীতিগত অবস্থান থেকে কেউ তাকে ব্যবহার করলো, বিরোধটা আমার তার সঙ্গে। পার্টিকুলার ওই ব্যক্তিগত ভদ্রমহিলা আমার কোনো শত্রু নন। আমি আগেও বলেছি, যা তার জীবনের সাফল্য আমি কামনা করি। এই ঘটনার অভিঘাতে তার সামাজিক জীবন, সাংবাদিক জীবন ক্ষতিগ্রস্ত হোক এমনটা আমি চাই না। তিনিও নিশ্চয়ই উপলব্ধি করবেন আজ অথবা কাল, কাল অথবা পরশু। কুণাল ঘোষের থেকে উঁচু মানসিকতা প্রত্যাশা করাটাই তো একটা নিচু মানসিকতা। আমি তো কুণাল ঘোষের থেকে উঁচু মানসিকতা প্রত্যাশা করি না, তাই এই নিচু মানসিকতা আমায় আঘাত করে না। যারা কুণাল ঘোষের থেকে উঁচু মানসিকতা প্রত্যাশা করেন তাদের এরম হতে পারে, আমার এরম হচ্ছে না। সুতরাং এই শূন্যের গেরো কাটানো বলুন বা যাই বলুন, এমনিতে উপনির্বাচন আমি মনে করি 6-এর জায়গায় 50টা কেন্দ্রে উপনির্বাচন হলেও তৃণমূল 50-এ 50 হতো, কারণ উপনির্বাচনে তৃণমূল ভোট করতে দেয় না। আপনি এখনো দেখতে পাবেন যে বহু বুথ এমন আছে তৃণমূলের প্রার্থী পেয়েছেন 689 ভোট, বিজেপি 3, সিপিএম 2, কংগ্রেস 1। রুচি কতটা কুৎসিত হতে পারে দেবাংশু প্রত্যেক দিন তার উদাহরণ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। তৃণমূলের কাছ থেকে রুচি, সৃজনশীলতা, সভ্যতা, ভদ্রতা প্রত্যাশা করে বাংলার মানুষ, এটা আমি মনে করি না। তৃণমূলের কর্মীরাও প্রত্যাশা করে, এটাও আমি মনে করি না। তৃণমূলকে ভোট দেওয়া মানুষ প্রত্যাশা করে, এটাও আমি মনে করি না। কিন্তু কতটা কুৎসিত হওয়াটা তারা এলাও করে। কোশ্চেন হ্যাজ বিকাম হিয়ার যে আমি ভালো চাই প্রত্যাশা করি না, কিন্তু আমি কতটা খারাপ ভাবতে পারি। দেবাংশু সেই ভাবনাটাকে অতিক্রম করে যাচ্ছে, করুক। একেবারে মহিলা সাংবাদিকের করা শ্লীলতাহানির অভিযোগ, তারপরেই ঘণ্টাখানেকের মধ্যে পার্টি থেকে সাসপেন্ড, দীর্ঘ 1 মাসের টানাপোড়েন, তারপরেই দেখা গেল থানা থেকে রীতিমতো বলে দেওয়া হলো যে আপনাকে আর আসতে হবে না। আমার সঙ্গে ইতিমধ্যে রয়েছে সিপিআইএম এর বর্ষিয়ান নেতা তন্ময় ভট্টাচার্য। দাদা, কি বলল পুলিশে? প্রথমেই পুলিশ তো ইনকোয়ারি করছিল। আমি এনকোয়ারিতে প্রথম থেকেই বলেছি যে সম্পূর্ণ সহযোগিতা করব। আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি। তারা 5 বার আমায় ডেকেছিলেন, যা যা প্রশ্ন করেছেন আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি। কালকে তারা আমাকে, কাল না পরশু, তারা আমাকে শেষবার বলে দিলেন যে আর আসতে হবে না। ওই কমপ্লায়েন্স বলে বোধহয় ইংরেজিতে, সেইটা তারা আমায় লিখে দিয়েছেন। মানে কি মনে হচ্ছে যে কোনো প্রমাণ পেল না আপনার বিরুদ্ধে? দেখুন, সেটা তো কোর্ট বলবে, এটা বলাটা থানার কাজ না। আমি যতটুকু আইন বুঝি, পুলিশ তার রিপোর্ট কোর্টে পাঠাবে। আমার ব্যক্তিগত বিশ্বাস নিশ্চয়ই কোনো প্রমাণ পাওয়া যায়নি, কারণ কোনো প্রমাণ পাওয়া যাওয়ার কথা না। সুতরাং আমি কি করে সে কথা দাবি করব? সেটা কোর্ট বলবে। নির্যাতিতা রীতিমতো ঘুরে বেড়াচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, কি বলবেন? অবশ্যই উনি একজন সাংবাদিক, স্বাধীন সাংবাদিক, ঘুরে বেড়াবেন না কেন? ঘুরে বেড়াবেন, ওনার কাজ করবেন, অসুবিধা কি? আপনি বলছেন যে নীতিগত বিরুদ্ধে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, কেউ করেছে, কারো কি সন্দেহ হয়? অবশ্যই। শুধু সন্দেহ হবে কেন? কে করেছে, কারা করেছে, এখন আমি কার্যত বলতে পারি যে তার সবটাই আমি জানি, কিন্তু আমি সেটা আমার পার্টির অনুমতি ছাড়া প্রকাশ করব না।
কিন্তু পার্টি থেকে আপনাকে পানিশ করা হলো, এখনো তুলে নেওয়া হচ্ছে না, কি বলবেন? আমি আমার পার্টির উপর আস্থাশীল, পার্টি নিশ্চয়ই সঠিক বিচার করবে। আমরা দেখলাম যে উপনির্বাচনের যে ফল 6 আবার বামেরদের বাজেয়াপ্ত, জামানত বাজেয়াপ্ত, যেটা বিরোধীরা বারবার বলছে, 0। কি বলবেন, কেন বারবার এরকম হচ্ছে? আরজিকরের মতো ঘটনা, শাসক দলের উপর কোনো প্রভাব ফেলল না, বামেদের এই অবস্থা। আমি তো অতীতেও বলেছি, এখনো বলছি, মানুষের ভরসাযোগ্য হয়ে ওঠার ক্ষেত্রে ঘাটতি হচ্ছে। এই ঘাটতি রাজনৈতিক হতে পারে, এই ঘাটতি সাংগঠনিক হতে পারে, এই ঘাটতি জোটগত অবস্থানে হতে পারে, এই ঘাটতি আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে হতে পারে, এই ঘাটতি আমাদের নির্বাচনী রণকৌশলে হতে পারে, এই ঘাটতি আমাদের নির্বাচনী কর্মসূচি রূপায়ণে হতে পারে। মানুষ ভরসাযোগ্য মনে করেন রাজনীতিতে যে বিষয়গুলোর সংমিশ্রণ হলে সেই বিষয়গুলোর সংমিশ্রণ এখনো হয়ে ওঠেনি বলেই তো আমাদের পার্টির রাজ্য সম্পাদককে বিজ্ঞপ্তি দিতে হচ্ছে এই কথা বলে যে আমরা ভালো ডিজাইনার চাই, ভালো এই ম্যানেজমেন্টের লোক চাই, আইটি চাই। তার মানে হচ্ছে এই সবগুলো ব্যাপারে আমরা এখনো সুদক্ষ হয়ে উঠতে পারিনি। এখন এই যে দক্ষতার অভাব, সেটা আমি বা আমার নেতৃত্ব ফিল করছেন, কিন্তু এটার কাউন্টার এফেক্ট কি? মানুষ আমাকে ভরসা করছেন না। সুতরাং এই শূন্যের গেরো কাটানো বলুন বা যাই বলুন, এমনিতে উপনির্বাচন আমি মনে করি 6 জায়গায় 50টা কেন্দ্রে উপনির্বাচন হলেও তৃণমূল 50-এ 50 হতো, কারণ উপনির্বাচনে তৃণমূল ভোট করতে দেয় না। আপনি এখনো দেখতে পাবেন যে বহু বুথ এমন আছে তৃণমূলের প্রার্থী পেয়েছেন 689 ভোট, বিজেপি 3, সিপিএম 2, কংগ্রেস 1। তো সাংসদ নন, সংসদে বলার কথা তৃণমূল কংগ্রেসের অন্য যারা সাংসদ আছেন তাদের। আর চন্দ্রিমা ভট্টাচার্য কিছু বলতে হলে পরে বিধানসভাতে বলতে পারতেন। আসলে ওয়াকফ বোর্ড নিয়ে ওরা কিছু বলবে না, কারণ ওয়াকফের সম্পত্তি হস্তগত করাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের টার্গেট, এবং লাগাতার ওয়াকফের সম্পত্তি তৃণমূল কংগ্রেস হস্তগত করে চলেছে। ওয়াকফ মানে কি? ওয়াকফ মানে হচ্ছে দেবোত্তর সম্পত্তি। আমাদের হিন্দুদের যেমন দেবোত্তর সম্পত্তি হয়, তেমন মুসলিমদেরও তো দেবোত্তর সম্পত্তি হয়। কেউ আল্লাহর নামে, কেউ কোনো হাসপাতালের নামে, কেউ কোনো এর নামে যেটা জমা করে সেইটা এক জায়গায় জমা হয়, সেটা ওয়াকফ বোর্ডের আওতাধীন থাকে। এই যে ইমাম ভাতা মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এবং দেওয়া হচ্ছে, ইমাম ভাতা কিন্তু রাজ্য সরকারের টাকা থেকে দেওয়া হয় না, ওয়াকফ বোর্ডের টাকা থেকে দেওয়া হয়। প্রথমত হচ্ছে ওয়াকফ বোর্ডের টাকা থেকে ইমাম ভাতা দেওয়া হবে এই সিদ্ধান্ত করার মুখ্যমন্ত্রীকে, কেউ না। দরকার হলে ওয়াকফ বোর্ড এই সিদ্ধান্ত করবে, কিন্তু ওয়াকফ বোর্ড সিদ্ধান্ত করেনি। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত করলেন এবং সেই অনুযায়ী ইমামরা ভাতা পাচ্ছেন, টাকাটা যাচ্ছে ওয়াকফ বোর্ড থেকে। এবার একই রকম ভাবে ওয়াকফ বোর্ডের বাকি যা যা সম্পত্তি আছে, এই যে গোটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ওয়াকফ বোর্ডের সম্পত্তি, এরকম প্রচুর আছে। শোনা যায় আমাদের কলকাতা মেডিকেল কলেজ ওয়াকফ বোর্ডের সম্পত্তি, এরকম বহু আছে। এখন এই যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, সেই সম্পত্তির পরিমাণ বিশাল। কারণ অ্যাকচুয়ালি দেশভাগের আগে অবিভক্ত বাংলায় যারা একটু বড় লোক ছিলেন, হিন্দু মুসলমান নির্বিশেষে, তারা তো কলকাতা শহর এবং সংলগ্ন এলাকাতেই থাকতেন, এবং সেই সময় শিক্ষা দীক্ষা ইত্যাদির মধ্য দিয়ে, যেহেতু মুসলমানরা ইংরেজি শিক্ষা বয়কট করেছিল, ভুল করেছিল, হিন্দুরা সেই সুযোগকে ব্যবহার করে যেমন কিছু অর্থ সম্পত্তির মালিক হয়েছিলেন, আবার মুসলমানরা তাদের যে পুরনো সাম্রাজ্য ছিল, যে সাম্রাজ্য ব্রিটিশদের কাছে পরাজিত হলো, তার উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তির মালিক ছিল। ফলে এই যে সম্পত্তি, এই সম্পত্তির ভেতর থেকেই তো কিছু অংশ ওয়াকফ বোর্ডে গেছে, তার আগে থেকেও গেছে। যখন গোটাটাই মুসলিম শাসনাধীন ছিল তখনও গেছে। ফলে এই ওয়াকফ বোর্ডের সম্পত্তির পরিমাণটা বিপুল, এবং সেই সম্পত্তি দখল করবার জন্য তৃণমূল কংগ্রেস মরিয়া। দখল করার সামগ্রী যত কমে যাবে তত বেশি মরিয়া হয়ে যাবে। এখন সেটা নিয়ে
চন্দ্রিমা ভট্টাচার্য অনেক বড় বড় কথা এই সময়কালের ভিতর বলেছেন, আপনিও জানেন আমিও জানি। তাহলে চন্দ্রিমা ভট্টাচার্য অকব্বর সংক্রান্ত এত কথা বলছেন, তাহলে তার কিছু প্রতিফলন চন্দ্রিমা ভট্টাচার্যের দলের পক্ষ থেকে সংসদে হওয়া স্বাভাবিক, কিছু প্রতিফলন চন্দ্রিমা ভট্টাচার্যের দলের পক্ষ থেকে বিধানসভায় হওয়া স্বাভাবিক। সেটা কোথায়? প্রশ্ন হচ্ছে, চন্দ্রিমা ভট্টাচার্য কি দলের বাইরে গিয়ে বললেন, নাকি দল এটা বলালো বলে বললেন? যদি দল এটা বলালো বলে বললেন হয়, তাহলে সংসদেও বলার কথা, বিধানসভাতেও বলার কথা। অপেক্ষা করতে হবে। ফিরহাদ হাকিমকে সামনে রেখে ওয়াকফ নিয়ে তৃণমূলের অগ্রসর, কি বলবেন? ফিরহাদ হাকিমকে সামনে রেখে কেন? সংখ্যালঘু বলে? অবশ্যই, খুবই স্বাভাবিক, ফিরহাদ হাকিমকে সামনে রেখেই করতে হবে। কারণ ফিরহাদ হাকিমের মাপের দ্বিতীয় কোনো সংখ্যালঘু নেতা তৃণমূল কংগ্রেসে নেই। সুতরাং ফিরহাদ হাকিমকেই সঙ্গে রাখতে হবে, সামনে রাখতে হবে। যেটা কালীঘাটে বৈঠক হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল নেত্রী, তিনি দেখা গেল যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন কোনো পদ দেওয়া হলো না, তাকে শুধু দিল্লিতে পাঠানো হলো। তো এই বিষয়ে কি বলবেন? মানে লাস্ট 6টা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানলেন? আমার তো সেটাই মনে হচ্ছে। এই যে এত আলোচনা, সৌগত রায় যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকিটই দিতে চাননি, সেই সৌগত রায়ও বললেন অভিষেককে রাজ্য প্রশাসনে আনা উচিত। হুমায়ুন কবির, আরো অনেকে এই যে মাঝখানে বলা শুরু করছিলেন, তাদের জন্য মমতা ব্যানার্জি একটা বার্তা দিলেন। দেখা যাক সে বার্তাটার কি প্রতিক্রিয়া তাদের কাছে হয়। এটা মমতার জবাব, আমার তো তাই মনে হচ্ছে। দেখা গেল যে এই যে কুণাল ঘোষ, তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরেছিলেন। তিনি বলেছিলেন যে যতদিন রাজনীতিতে সরব থাকবো অভিষেক আমার নেতা। সেই কুণাল ঘোষকে একে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। আজকে মিডিয়ার মানে সংবাদ মাধ্যমের মুখপাত্র হিসাবে অরূপ বিশ্বাসকে আনা হলো। সেক্ষেত্রেও কি একটা বার্তা তৃণমূল নেত্রী? যা গিয়ে বার্তা হোক আর যাই হোক, আমি অন্তত তৃণমূল নেত্রীকে বলবো যে কথা বলতে জানা একজন মানুষকে তিনি দিয়েছেন, আবোল তাবোল বকতে বকা একজন মানুষকে তিনি সরিয়েছেন।